আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লাইভে ফাইনালি। তবে যারা ভাবছেন যে কেন দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ার টাইম ছিল, এটা ভারতের। হ্যাঁ, এখন আমরা সব জায়গায় আগে দিয়ে নেই, প্রচারেই প্রসার। ওকে, আমার মনে হয় কমেন্টগুলি একটু বিতু করতে হবে। দাদা কেমন আছেন? মানে ফাইনালি সাথে দেখা হচ্ছে অনেকদিন পর তোমাকে আর নীতিকে দেখে এত ভালো লাগছে যে কি বলবো, আনন্দে মানে আমি দারুণ খুশি। না, আমরা অনেকদিন, এটা বললে বিশ্বাস করবেন না, মানে প্রতি নভেম্বরের দিকে আমাদের মনে হয় যে যাব কলকাতা যাব, তখন হঠাৎ খেয়াল হয় যে ভিসার মেয়াদ শেষ, তারপরে মনে হয় যে ভিসা পেতে পেতে হচ্ছে বইমেলার কাজ শুরু হয়ে যাবে, আর বইমেলা আসতে তো আবার সেই ফেব্রুয়ারি। এবার তো পাসপোর্টেরই মেয়াদ ছিল। ও, এবার তো পাসপোর্টেরই আমাদের মেয়াদ ছিল না। হ্যাঁ, পাসপোর্টের মেয়াদই চলে গেছিল। আচ্ছা, তো সেটা ঠিক করতে করতে এনিওয়ে হয় নাই। তারপরে যখন পুরা যে এবার আমরা যাবই যাব, তখন শুরু হয়ে গেল এই সব ঝামেলা আর কি। যেমন এখন তো কবে দেখা হবে আমি জানি না, ফিজিক্যালি আসলে কবে দেখা হবে। হ্যাঁ, খুব মুশকিল, একটু মুশকিল হয়ে গেছে। আপনাদের ওইদিকে কি অবস্থা, মানে কিভাবে কাটাচ্ছেন, মানে এই সময়ে আপনি তো প্রচুর আঁকছেন এর মধ্যে, কিভাবে কি করতেছেন? দেখো, আমার ক্ষেত্রটা একটা অন্যরকম হয়েছে। সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে ধরো বাইরে বেরোলে বা রোজ সারাদিনের মধ্যে যা করতাম অনেক সময় নষ্ট হয়ে যায়। এখন দেখছি অনেকটা সময় পাওয়া যাচ্ছে, চিন্তা ভাবনা অনেক সময় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেইটা একটা পজিটিভ দিক। মানে আমার তো বাড়িতে থেকে অনেক ধরো যেগুলো করার প্ল্যান ছিল সেগুলো করতে পারছি। হ্যাঁ, এই কদিনে বহু বছর ধরে হয়নি। বলে না, কথা আছে না যে জন্ম থেকে ছুটছি, তো সেই ছুটেই চলেছে আর কি। এই কদিনে সেটা হয়েছে আর কি। তার মানে আপনার করোনা পজিটিভ না, বাট করোনা ইজ পজিটিভ। করোনা ইজ পজিটিভ রাইট। তো বাকি সব দিকটা ঠিকই আছে। তোমাদের কেমন চলছে? আমাদের ভালো, বাট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পত্রিকার কাজ, মানে আপনি তো টাইমস অফ ইন্ডিয়ায় আছেন এবং এই সময়ে কাজ করছেন, এইটা আপনি কিভাবে করছেন? এটা কি আপনাকে কল করছে, যেমন ইমেল করে দিচ্ছেন এরকম, এবং এতে কোনো সমস্যা বোধ করছে কিনা, বা এইটা নিয়ে কোনো নতুন ধরনের কিছু? না, এইটা না, ধরো আমার মানে চাকরি জীবনের শুরু থেকেই যেটা ছিল যে কাজ করার পর আমি তো জিমেলে বা যে কোনো মেলে আমি কাজ পাঠিয়ে দিতে পারতাম। কারণ আমি তো ধরো ওয়ার্কফ্লোতে কাজ করি না, যে ডিজাইন যেগুলো হয় সেগুলো কাজ করে ডিজাইন করি না, যে খুবই কম আর কি। তো তার ফলে এই অভ্যেসটা ছিলই যে ধরো একটা সময় যখন জয়েন করলাম টেলিগ্রাফে, তখন রোববার বলে কিছু ছিল না। আর আমি কাজ করতে বরাবরই ভালোবাসি। হ্যাঁ, ওটাই অক্সিজেন আর কি। তো সেখান থেকে তোমার এটা নিয়ে আমাদের একদম নতুন কিছু নয়, যে ধরো যেমন টাইমস অফ ইন্ডিয়া প্রতিবারে এডিটেড লেখাটা পাঠিয়ে দেয় আমাকে, তো তারপরে সেটা পড়ে সেটা বুঝে প্রায় ধরো 10-12টা চিন্তা ভাবনা মুছে দিয়ে 11 নম্বর অথবা 12 নম্বর ওটা করলাম। কোনো কোনো সময় ধরো 1 নম্বর আইডিয়াটাই ছবি এঁকে ফেললাম। আসলে মুশকিল ওটাই যে কখন কি আসবে, ওটা খুব খুব মুশকিল হয়ে গেল। তোমার চাইলেই ছবি আঁকা যায় না। এটা সিমিলার আমাদের এখানেও। আমাদের যেমন একটা, যেমন অনেকেই শঙ্কিত যে কাগজ মানে পত্রিকার বিক্রি, বা যেহেতু কন্টামিনেশনের একটা ভয় আছে, হকারদের অনেকেই মানে নিরুৎসাহিত করতেছে আর কি, যে ফিজিক্যাল কপি সেলটা কমে গেছে। এটা আপনাদের এখানে কি প্রভাবটা কেমন, মানে ফিজিক্যাল কপি? এখানেও ফিজিক্যাল কপিটা অনেকটা আগের থেকে তুলনায় কমেছে। তো সেটা একটা খুবই মানে খারাপ বিষয় আর কি। কারণ দেখো, এখন এই সময় সংবাদ মাধ্যম একমাত্র ভরসা, যে তুমি ইলেকট্রনিক মিডিয়া বলো বা প্রিন্ট মিডিয়া বলো, তো খবর তো তুমি জানতে না পারলে ক্লিক করে করবে। একটা ধরো ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি যেটা বলা হয় আর কি। তারপরে ধরো বিভিন্ন রকম আসলে যে রিসার্চ গুলো হচ্ছে, ভুল যে রিসার্চ গুলো করছে, রিসার্চ সবসময় শেষেরটা রিসার্চটা ধরা হয় আর কি। মানে এই ভাইরাসটাকে নিয়ে সকলেই কাজ করছে। তো এক সময় বলেছিল যে কাগজে এটা প্লাস্টিক কাগজ বা মেটালে থাকে, তারপরে যখন লাস্ট রিসার্চটা হলো যে কাগজে থাকে না, কিন্তু ধরো অনেকের মধ্যে ভীতিটা তৈরি হয়েছে যে যারা কাগজ দিচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়। মানে খবরের কাগজ কিন্তু সেফ। হ্যাঁ, সেটা পরবর্তীকালে দেখা গেছে। এবং তুলনামূলক একটা সময় যেখানে বন্ধই ছিল, প্রায় ধরো ছাপা হয়েছে কিন্তু গ্রাহকরা পাননি। আচ্ছা আচ্ছা, একই আসলে তোমাদের ওই একই ব্যাপার, মানে আসলে রাখা বন্ধ করে। আর একটা হচ্ছে যে অনলাইনে যেহেতু একটা বিকল্প আছে,
তো অনলাইনে অনেকেই দেখে নিচ্ছে, তবে তাতে সমস্যা যেটা যে ফেক নিউজ সবচেয়ে বড় ভাইরাস যেটা এখন, হ্যাঁ ফেক নিউজটা খুব ঝামেলা করতেছে। তো এই জন্য ঘুরে ফিরে আবার লোকজন ওইসব পত্রিকার যেই অনলাইন পোর্টালগুলি ওইগুলিতে প্রচুর ট্রাফিক বেড়ে গেছে এখন। কারণ পত্রিকাটা আমি আগে যেটা রাখতাম এখন হয়তো ওইটার অনলাইন পোর্টালে আমি ঢুকতেছি, বা অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড বা আইওএস বেসড অ্যাপ ওইটা নির্ভরশীল। তো যাই হোক, এতক্ষণ আমরা তো অনেক কিছু বললাম সেই করোনা এটা থেকে, মানে শুনতে শুনতে সারাদিন আমরা গত 2-2.5 মাস অনেক কিছু। তো সেটার বাইরে আমি আসলে প্রথমে যারা শুনছেন তাদের জন্য বলছি যে আমি খুবই আনন্দিত যে আসলে উদয়দেব, মানে উদয় দার মতো একজন আর্টিস্টকে আসলে আমরা আজকে পেয়েছি, যারা মানে আপনি জানেন কিনা জানি না, মানে বাংলাদেশে আপনার প্রচুর ফ্যান, মানে আপনার কাজের আসলে ভক্ত। হ্যাঁ, আপনাকে সেটা হলো আজকে এটা করার একটা বড় কারণ হচ্ছে আপনি এবং মিনময়দি দুইজন একসাথে আমাদের এখানে আসবেন, সবাই মিলে আসবেন না ফ্যামিলি। বাংলাদেশের সবাইকে আমার অনেক ভালোবাসা, যারা সত্যি আমার কাজ ভালোবাসেন, আমি খুবই খুশি হলাম। কারণ আমার খুব সৌভাগ্য যে ধরো তোমার সাথে ঋতুর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমি রফিকুল নবীর ভীষণ ভক্ত, ওনার সাথে কথা হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশ কখনো যাওয়া হয়নি, ইনফ্যাক্ট কোথাও যেতে পারবো না কারণ আমার পাসপোর্ট নেই এখন। হ্যাঁ, আমরা এটার জন্য খুবই অবাক, মানে পাসপোর্ট আপনি এঁকে ফেলেন, পাসপোর্ট এঁকে চলে আসেন, তাই করতে হবে। এটা নিয়ে আমার এক বন্ধু খুব ভালো বলেছিল, মানে ধরো যখন টেলিগ্রামে ছিলাম, তো সে খুব মানে খুব ধরো খুব উইকি ছিল আর কি। তা আমাকে বলেছে বোধহয় তুমি এই মাইনে কম পাচ্ছ, বা বলছো যে মাইনে পেলে ভালো হয়, তুমি তো শিল্পী, তুমি কেন এত ভাবছো, রোজ সকালবেলা উঠে 500 টাকার নোট একটা আঁকো, এটি ওটা খরচা করো, তো তুমি স্বাভাবিক চাকরি করার কি আছে। সেটা খুব ইন্টারেস্টিং বলেছিল। ভেরি গুড আইডিয়া, এটা হলো ভালোই হতো। যাই হোক দাদা, আমি একদম বেসিক একটা জিনিস থেকে শুরু করি, যেটা খুবই ক্লিশে শোনালেও, সেটা হচ্ছে যে আপনার কার্টুনে আসাটা। হ্যাঁ, যেমন আমাদের এখানে যেটা হয় এখন, অবশ্য আমাদের একটু চেঞ্জ, সেটা আমি পরে শেয়ার করছি। সেটা হচ্ছে যে ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ডের, যেটাকে আমরা বলি প্রথাগত চারু শিক্ষা, এই ব্যাকগ্রাউন্ডের কার্টুনিস্ট কিন্তু আমাদের এখানে এখন অনেকেই আছেন, কিন্তু সাধারণত খুঁজে পাওয়া যেত না আগে। তো সেইখানে আপনি এটাকে কিভাবে, মানে কিভাবে আসলেন বা কেন আপনার এখানে আসা, সেটা। হ্যাঁ দেখো, আমি পেইন্টিং করেন বা ইয়ে করেন, আমি তো আপনার সব কিছু দেখছি। যাই হোক, বলেন। দেখো, গভর্নমেন্ট আর্ট কলেজে আমি পেইন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে প্রিন্ট মেকিং নিয়ে মাস্টার ডিগ্রি করি। 2006 সালে আমি পাশ করি। আমি কিন্তু তখনও জানতাম না যে আমি কার্টুন ক্যারিকেচার করতে পারি বলে, কিন্তু তখন কার্টুন শব্দটা বলাটা ভুল হবে, কার্টুন তো বুঝলাম না, তো কার্টুন কাকে বলে। তো এটার পেছনে সম্পূর্ণ হচ্ছে মৃন্ময়ী দায়ী বলতে পারো আর কি। হ্যাঁ, মানে ভালো অর্থে দায়ী। সে একটা সময় যখন ধরো দিশেহারা যে আমি কি করব বা কি করতে পারি, তখন আমাকে মৃন্ময়ী দেখালো যে মৃন্ময়ীকে আমি প্রচুর চিঠি দিতাম আর কি। তখন মানে এখনো আমার চিঠি লিখতে ভালো লাগে। তো চিঠিতে লেখা কম থাকতো, ছবি আঁকা অনেক বেশি থাকতো। তো এরকম সেই হাজারের মতো অনেক চিঠি, বুঝেছো? তো সেই চিঠি দেখিয়ে বললো যে তুই এটা তো ট্রাই করতে পারিস, তুই তো ইলাস্ট্রেশন করতে পারিস। আমি ইলাস্ট্রেশন কোথায় করলাম, বলে দাঁড়া কালকে তোকে দেখাবো। তো সেই জমানো চিঠিগুলো নিয়ে এলো, আমি দেখলাম যে সত্যি তাই। তো তারপরে ধরো আমি খুব লাকি যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে আমার মাস্টারমশাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট পড়ার রয়কে রেখেছিলাম, পলা সেনগুপ্তকে পেয়েছিলাম। তার ফলে ওনারা ভীষণ এনকারেজ করেছিল যে আমি ক্যারিকেচার করছি, কার্টুন মানে স্যাটার ইলাস্ট্রেশন করছি। তো আমাকে বললো এটা নিয়ে কাজ কর না, মানে তখন যদি ধরো ওই মাস্টারমশাইরা থামিয়ে দিতেন যে না তুমি প্রথাগত ওই চারুশিল্প বাদে এগুলো করবে না, যদি ডিমার্কেশন করতো যে এটা একটা অন্য শিল্প, ওটা একটা অন্য শিল্প, হ্যাঁ তোমার নাম্বার কমে যাবে, তুমি চাকরি পাবে না, তাহলে হয়তো কোনদিন এই ফিল্ডে আমি আসতেই পারতাম না, আমি ভয় পেয়ে যাই। তো এটা তো মৃন্ময়ী যদি একটু আমাদের মানে হ্যালো বলে যেতেন, উনি এখানে আছেন, আমি যেটা জানি, কারণ এটা কারোর সাথে উনি পুরোপুরি জড়িত। আপনি কি আছেন একটু? হ্যাঁ, মৃন্ময়ী আছে, মৃন্ময়ীকে ডাকছি। এই যে মৃন্ময়ী, হ্যালো। বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, আপনাদের দুজনকেই। হ্যাঁ, থ্যাংক ইউ আসার জন্য। আপনি একবার হ্যালো বলে দেন সবাইকে। নমস্কার সবাইকে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি এইরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, আমাদের ভীষণ ভালো লাগছে। দুই বাংলার এইরকম লকডাউন পরিস্থিতিতে
বেশ মজা। যাক, অনেক চালিয়ে যাও তোমাদের আমরা চলে আলোচনা। আসবো, থ্যাংক আমরা ইউ, লকডাউন থ্যাংক উঠলেই ইউ, চলে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা খুবই আমার শুনে ভালো লাগলো, কারণ এটা মানে এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে আমাদের এখানে, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা একটা ব্যাপার ছিল বা এখনো কিছুটা আছে, একদম নেই বললে ভুল হবে, যে ফাইন আর্টস থেকে যে কার্টুনিস্ট হও এরকম একটা উৎসাহ দেয়া, এটা কিন্তু একটু দুর্লভ এখানে। এটা সবসময় দেখা হয় যে একটু যে যেমন একটা কমন জিনিস থাকে যে তোমার পেন্টিং ভালো হচ্ছে না, এটাকে অনেক সময় বলা হয় তোমার পেন্টিং কিন্তু কার্টুনের মতো হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলি আপনি যেমন শিক্ষক পেয়েছেন যারা আপনার কার্টুন আঁকাতে উৎসাহ দিচ্ছে, এটা জেনে আর কি খুবই ভালো লাগলো। এটা একটা অজানা বিষয় ছিল। তো এর বাইরে হ্যাঁ বলো। তখনও কিন্তু ছিল, দেখো মানে কি হয় যে এমন নয় যে তখন ছিল না। হ্যাঁ, তো এইটা না ধরো মানে তোমাদের ওখানে বা আমাদের ওখানে বলে বিষয়টা আমি বিশ্বাস করি না, কিন্তু ব্যক্তির উপর ডিপেন্ড করছে যে কে কোন মাস্টারমশাই তোমার বেশি বুঝটা করবে, ভালো জিনিসটা তোমাকে বলবে যে না এটাকে আরো বেশি বেশি করে তুমি ভাবো, আরো করো। ধরো আমাদের কলেজের সময় বলছি, গভর্নমেন্ট কলেজে এরকম আমি দেখেছি যে ধরো প্রথাগত দিক থেকে যখন আমার বন্ধুরা ড্রয়িং করছে, ধরো অন্যরকম ড্রয়িং করছে, সেই ড্রয়িং এর সময় তারা বলছে যে না 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 এই স্কিল কোথায়, দক্ষতা কোথায়, এরকম ড্রয়িং করলে হবে না। কিন্তু না স্যার আমি একটু অন্যরকম ভাবছি, না 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 এটা সেই ভাবার জন্য হবে। তো সেটাও যেমন আছে, আবার ওরাও মাস্টারমশাই আছে যারা তোমার বলবেন যে না না যেটা করছিস সেটা কর, চেষ্টা কর না, খারাপ হলে খারাপ হবে। আর ছবি আঁকায় বা যে কোনো সৃষ্টিতে তো ঠিক ভুল বলে কিছু হয় না, এটা তো রিলেটিভ না। হ্যাঁ, মানে খুবই সাবজেক্টিভ আর কি বিষয়টা, সেটা ঠিক। যেমন আমাদের এখানে সবচেয়ে মানে পলিটিক্যাল কার্টুনটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন যেমন শিশির ভট্টাচার্য স্যার, উনি প্রফেসর চারুকলার, এবং রফিকুন নবী স্যার যার কথা বললেন। হ্যাঁ, মানে আমি ফাইন আর্টস এর ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। তো তারা তো মানে কার্টুনিস্ট বললে তারা তো মানে সব আমাদের যেমন একটা অ্যাসোসিয়েশন আছে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, সেটা উপদেষ্টাও তারা আসান হাবিব স্যার আছেন, উনি তো আছেনই, কিন্তু ওই দুজন চারুকলার সেই তারা চারুকলারও যথেষ্ট মানে জনপ্রিয় শিক্ষক। হ্যাঁ, ড্রয়িং এন্ড পেইন্টিং এর। হ্যাঁ, এদের সাথে আপনার দেখা হলো আমার খুবই আনন্দ, মানে তাদের সাথে আপনার টেম্পোটা ভালো যেত। তো আমি এখন আরেকটা প্রসঙ্গে যদি আসি, যে এটা তো আমরা শুনলামই যে মিনময়ীর একটা বড় ভূমিকা আছে আপনার এখানে আসার কার্টুন ড্রয়িং এ। এছাড়া যাদের আপনি আপনার আশেপাশে বা আপনার মানে ভারতে বলি বা বাংলায় বলি বা যাই বলি প্রভাবিত করেছে আপনাকে অনেক বেশি, হ্যাঁ, যেমন আমি এর আগে আপনার সাথে আড্ডায় অনেকের নাম শুনেছিলাম, এরকম যদি বলেন যে একজন দুইজনের নাম যেটা আপনার মনে হতো যে। দেখো আমার এই যে প্রভাবিত করার ব্যাপারটা না, আমি তো রোজ প্রভাবিত হই কারোর কাছ থেকে, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে। আর বয়স বাড়ার সাথে সাথে এই প্রভাবটা না আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। যে আজকে ধরো ছোটবেলায় যখন যে যা কাজ ভালো লাগতো, হ্যাঁ, তার কাজের মধ্যে শুধু দেখতাম স্কিল, প্রচন্ড স্কিল মানে দক্ষতা, তারপরে ওটাই মুগ্ধ করতো। তারপরে যখন আস্তে আস্তে ধরো মগজের পুষ্টি খুঁজে পাচ্ছি, তখন স্কিলটাকে ভালো লাগতো না, তখন ভাবতো ভাবনাটা কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন হচ্ছে আমার কাছে দক্ষতাটা ভীষণ সেকেন্ডারি হয়ে গেছে। এখন হচ্ছে তুমি আঁকতে পারো না পারো সেটা বিষয় নয়, তুমি কতটা ভাবতে পারো ভালো, এবং সেই ভাবনাটাকে কিভাবে এক্সিকিউট করছো। তার ফলে কি হয়েছে যে প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা সময় আমার মাস্টারমশাই পরিবর্তন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যে ধরো আমি শুরুর দিকে তোমাকে বলছি, ধরো যারা খুব রিনাউন্ড আর্টিস্ট, আমি যদি বিদেশ থেকে শুরু করি, যে ধরো জ্যাক ডেভিস, আমি ভীষণ ভক্ত ছিলাম, জ্যাক ডেভিসকে কপি করতাম, হ্যাঁ, অ্যাস্টেরিক্স কপি করতাম, হ্যাঁ, তো তারপরে ধরে রাখো হ্যাঁ কপি করতাম। তারপরে করতে করতে একটা সময় আমার ভালো লাগলো যে মার্টিন রশনের কাজ, যখন ওনার সাথে আমি, মার্টিন রশন ছিলেন হচ্ছে মানে এখনো আছেন তোমার ওয়ার্ল্ডের টপ 10 কার্টুনিস্টের মধ্যে প্রথম সারির কার্টুনিস্ট। তো বিবিসি থেকে মানে বিবিসি কাউন্সিল থেকে একটা ওয়ার্কশপ করিয়েছিলেন, সে 6 দিনের ওয়ার্কশপ ছিল, সেখানে আমি গভর্নমেন্ট কলেজে গিয়েছিলাম। তো সেই সময় মানে বিদেশে কি হয় আমি যতটুকু দেখেছি, ওনার সাথে কথাবার্তা বলে, ওরা না ওয়াটার কালার করে এবং পেইন্টিং বেসিক্যালি ওটা কার্টুনের থেকে না বিয়ন্ড দ্যাট চলে যায় আর কি। তো তাদের সাথে কথাবার্তা বলেছি। তো মার্টিন রশনের আমি এখনো ভীষণ ভক্ত, কারণ ওনার যতটা দক্ষতা ততটাই ভাবনা, দুটোই সমান ভাবে আছে।
তো তার ফ্যান হয়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে মানে যতদিন গেছে বয়স বাড়ার সাথে সাথে আমার কিন্তু গুরুও চেঞ্জ হয়েছে, বুঝেছো? আর কলকাতায় বলতে গেলে ধরো অমল চক্রবর্তী নামটা আমি সবসময় বলি। আমি এই নামটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কারণ অমল চক্রবর্তী সত্যি কথা বলতে ধরো আমার সাথে ওনার দেখা হয় 2006-তে আমি জয়েন করি টেলিগ্রাফ, 8-এ দেখা হয়। অমল আলোয় ছাড়া আমি আর কিছু জানতাম না শুধু। এবং যখন অমলদাকে নিয়ে আমি রিসার্চ করতে শুরু করলাম, অমলদার সাথে যখন আমার একটা গুরু এবং শিষ্যের সম্পর্ক তৈরি হলো, তখন দেখলাম যে অমল চক্রবর্তী শুধু বাংলা মাধ্যমে চাকরি করেছেন বলে সারা দেশ ওনাকে চিনতে পারেনি, সেটা খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, কারণ অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর পত্রিকায় উনি যা কাজ করে গেছেন এবং যে চিন্তা ভাবনা সাটিল হিউমার যাকে বলে আর কি, ভীষণ কঠিন জিনিসটা আর কি। তুমি সব বলে দিলে না, কার্টুনের মজা থাকে না। তোমাকে সবসময় না ওই দর্শককে ভরসা করতে হয়, বিশ্বাস করতে হয়, যে ওদের উপর একটু ছেড়ে দিই, কারণ ওরাও বুদ্ধিমান। তুমি যদি ভাবো ওরা বোকা, তাহলে কিন্তু তুমি ভুল করছো। অমলদা কিন্তু এটাই করতেন আর কি। অমলদাকে নিয়ে রিসার্চ করতে করতে আমরা এত কার্টুন দল থেকে ডক্টর সুরেন্দ্র দাশগুপ্ত, মৃন্ময়ী, ঋতুপর্ণ, আমরা এত রিসার্চ করেছি ওনাকে নিয়ে। আমরা একটা বই প্রকাশ করেছি ওনার 50 বছরের কার্টুন নিয়ে, অমল অ্যালবাম। হ্যাঁ, এই প্রতিদিনের 1992 সালে জন্মলগ্ন থেকে উনি আছেন। তো আমার দেখা ভারতবর্ষের সেরা 10 জন কার্টুনিস্টের মধ্যে উনি আছেন, কোনো সন্দেহ নেই। এই কোনো নিয়ে তো দ্বিমত নেই। এবং আমি একটু ইন্টারাপ্ট করি, উনি এখানেও বাংলাদেশে উনি অত্যন্ত জনপ্রিয়, কারণ 1971-এর সময় বেশ কিছু কিন্তু পাওয়ারফুল কার্টুন ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে। এটা অনেকেই হয়তো তার সাইনটা দেখে হয়তো জানে না, মানে এক্সাক্ট নামটা জানে না। অসংখ্য মানে পপুলার কার্টুন অন আমাদের লিবারেশন ওয়ার, এটা তার কাছে ওই সময় আর অনেকেই এঁকেছে। তারটা হচ্ছে খুবই পপুলার অনেকগুলি কার্টুন, কিন্তু তার আর কি এখানে যেগুলি খুবই জনপ্রিয়, তো ওই আর কি মাস্টার। এবং আরো কয়েকজনের নাম এটা তো অনেকবারই আসবে। যেমন আমি যদি আপনাদের ড্রয়িং এর একটা ব্যাপার বলি, মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি তো আর্টিস্ট বলতে আমি বলতেছি যে কার্টুনিস্ট বা যাই বলে, আমি নিজেকে আর্টিস্ট মনে করি না, কিন্তু সেই ক্ষেত্রে আমি যেই টেকনিকটা দেখি যে কিছু জায়গায় একটা মিল আছে। হ্যাঁ, মিল আছে বলতে ডেলিভারি। যেমন আমি যদি চণ্ডী লাহিড়ীর থেকে বলি, এটা আমার অবজারভেশন আর কি। আমি রিসেন্টলি যেমন তার একটা মোটা বই, নামটা আমি ভুলে গেলাম, ওই যে হলুদ রঙের যে একটা রাইস সিন্স ফ্রিডম বা এরকম কিছু একটা বোধহয়, সিন্স ফ্রিডম অর সামথিং, যাই হোক। হ্যাঁ, ইংরেজি। তো ওনার যে স্টাইলটা যে অনেকটাই, আমি মোর অফ টেকনিক বলতেছি যদিও, মানে কাইন্ড অফ রাফলি ছেড়ে দেওয়া, যে নিব একটু রাফলি ছেড়ে দেওয়া। এবং যেমন মানে আমি যখন আঁকতে যাই, এটা একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, তারপরও তখন দেখা যায় যে খুব বেশি, যেটা ওই যে আপনি প্রথমে বললেন যে স্কিল বা ডিটেইল, যে কোনো জায়গাটা ছাড়া যাবে না এটা করা, কিন্তু খুবই একটা মানে অনায়াস একটা ব্যাপার আছে ড্রয়িং এ। এবং সেটা আমি ধরেন ওই যে আপনাদের মারিও মিরান্ডা যিনি ছিলেন, ওনার ড্রয়িং বলে এটা বলেন, তারপরে যে অমল যিনি, উনি এর আগে তো আরো অনেকেই ছিল, রেবতী বর্মন, তাদের ড্রয়িং এর যে ব্যাপারটা ছিল, হ্যাঁ রেবতী, সরি ভুলে আরেকটা বর্মন বলছি। তো সেটা কি আপনারা এমন যে আপনারা ওইটা খুবই মানে একটা ধারা, মানে ইন্ডিয়ান, কারণ আমি এটা কিন্তু এর বাইরে এতটা ক্যাজুয়ালি বা এত ইন্টারেস্টিং ড্রয়িং কিন্তু আমি খুব কম দেখি। যেমন আমাদের যেটা মূলত ফলো করি যে ইউরোপিয়ান যেগুলো, ওগুলি কিন্তু অনেক, জ্যাক ডেভিস যেমন বললেন, যতই ক্যাজুয়াল হোক, বাট কোনো জায়গায় কিন্তু ছাড় নাই কোথাও। হ্যাঁ, যে একটু যে ছেড়ে দেয়া, ওইটা কিন্তু নাই। তো এটা কি আপনারা মানে ডেলিভারলি করেন, কোন স্কুলিং বা এই টাইপের কিছু, নাকি এমনি এমনি? মানে এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন। স্কুলিং বলতে সবাইকে তোমায় বলি যে ইলাস্ট্রেশন নিয়ে, আমি ইলাস্ট্রেশনের কথাটা আগে আসি। ইলাস্ট্রেশন নিয়ে একমাত্র তোমার দিল্লি আর বোম্বে যে কলেজ অফ আর্টে, সেখানে পড়াশোনা করানো হয়। আর কিন্তু ভারতবর্ষের কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেই যেখানে ইলাস্ট্রেশন করা হয়। কার্টুন তো ছেড়েই দাও, কার্টুনের কোনো রকম, ইনফ্যাক্ট অনেক কার্টুনিস্টরা বলেন যে কার্টুন কখনো শিখিয়ে হয় না, কার্টুন একটা বোধের ব্যাপার। হ্যাঁ, যে তোমার বোধ যদি থাকে, তুমি চিন্তা ভাবনা করতে পারো, তাহলে তুমি তার আর্টিস্ট হতে পারবে। তো তুমি যদি ধরো, তোমাকে আমি বলছি যে আমি একটা কার্টুন নিয়ে বড় কাজ করছি, যে মুশকিলটা কি জানো তো মেহেদি, সেটা হচ্ছে যে কোনো শিল্পী, মানে কার্টুনিস্ট বলো বা পেইন্টার বলো বা ভাস্কর বলো, তারা না নিজের কাজ নিয়ে খুব কম লিখে গেছেন।
আচ্ছা যে আমি কেন এই কাজটা করেছি, কি কারণে করেছি। আচ্ছা তার কাজগুলোকে নিয়ে বিশ্লেষণ করেছেন আর্ট হিস্টোরিয়ানরা। হুম এতে দু রকম জিনিস হয়েছে। একটা হতে পারে যে তার কাজটা আদতে তিনি সেটা বলতে চাননি, ওকে আর একটা হতে পারে যেটা উনি বলতে চেয়েছেন তারপরে আর্ট হিস্টোরিয়ানরা এত ভালো রিসার্চ করেছেন বেশ কিছু শব্দে সেটা আরো অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে, তার গুরুত্ব আরো অনেক বেশি বেড়ে গেছে। হুম দুটো দিকই থাকতে পারে। হুম তো তুমি যদি দেখো যে চন্দ্রী লাহিড়ির কথা তুমি বললাম, চন্দ্রী লাহিড়ী নিজেও বলে গেছেন যে প্রফুল্লচন্দ্র লাহিড়ী মানে পিসিএল এবং আরেকটা নাম কাফি খাঁ, আফ্রিকা ওনার কাজের ড্রয়িং থেকে ভীষণ ইন্সপায়ার ছিলেন চন্দ্রী লাহিড়ী ওকে এবং এতটাই ইন্সপায়ার করেছিলেন ওনাকে ওনার ড্রয়িং যে উনি ওখান থেকে বেরোতে পারেননি আর। তুমি সেরকমই দেখবে যে স্যার ডেভিড লো ব্রাশে কাজ করছেন, অসম্ভব স্কিল ড্রয়িং, সেরকমই পুরোধার চিন্তা ভাবনা। তো তার কাজে বালাসাহেব ঠাকরে এবং রাজ ঠাকরে এই দুজন যখন কাজ করছেন তুলিকালিতে, তখন কিন্তু স্যার ডেভিড লোকে ভুলতে পারছেন না। ওকে হ্যাঁ, এটা কি হয় যে ধরো দুটো দিক হতে পারে। একটা হচ্ছে যে যে একটা পপুলার মিডিয়াম যখন তৈরি হয়ে গেছে যে ফর্মে, তুমি সেই ফর্ম থেকে বেরোতে পারছো না, এক। আর দ্বিতীয়টা হচ্ছে তুমি চাইছো যে তুমি তার মতো করে কাজ করতে, ভাবনা তোমার, কিন্তু রূপায়ণটা তার মতো করে, সেটাও হতে পারে। কিন্তু আমাদের বেঙ্গলের কথা তোমার যেটা বলি সেটা হচ্ছে আমাদের বেঙ্গলে এত শিল্পী, এত অসামান্য শিল্পীরা কাজ করে গেছেন বিজ্ঞাপন জগতে এবং ইলাস্ট্রেশন জগতে, মানে কাকে সেটা কথা বললি, ধরো রঘুনাথ গোস্বামীর কথা তোমায় বলি, তারপর ধরো তুমি শৈল চক্রবর্তীর কথা বলতে হবে, রেখুভূষণ ঘোষের কথা বলতে হবে, হ্যাঁ, অনুপ রায়ের কথা বলতে হবে, দেবাশিস দেবের কথা বলতে হবে। তুমি দেখবে তাদের শৈলী কিন্তু একদম আলাদা ঘরানা। সমীর সরকারের কথা বলতে হয়, হ্যাঁ, মানে সমীর সরকার ওই পাওয়ারফুল ড্রয়িং, এটা ভাবা যায় না। তো এইটা না, মানে ধরো একটা মানে দিক কেন্দ্রিক ভাগ করলে হবে না। মানে আমরা সবসময় তো এক্সচেঞ্জ করি না, ধরো তোমার কাছ থেকে কেউ ইন্সপায়ার হয়েছে, সে হতে পারে ধরো এমপিতে আছে, হ্যাঁ, বা ধরো ইন্ডিয়ার কোনো জায়গায় আছে, বা ধরো বিদেশে কেউ আছে। তো এই এক্সচেঞ্জটা চিরকাল চলে এসছে এবং আগামী দিনেও হবে। আর আমার কাছে লাগে, আমি পুরোটা বুঝতে পেরেছি, আমার কাছে লাগে যে আমি কেন এটা বললাম সেটা হচ্ছে যে আমরা যখন ড্রয়িং করি আমাদের এক্সাম্পল একটা বড় অংশ, বিশেষ করে ইন্টারনেট আসবার পরে মেবি এটা ফুটে এসেছে, যে ইনস্টাগ্রাম বলেন বা যাই বলেন, আমরা যেই সব মানে ঝাঁ চকচকে যে ড্রয়িংগুলি আমরা বেশি পছন্দ করি বা দেখি, মোস্টলি ইউরোপিয়ান বা আমেরিকান, এবং যেই কারণে কিছুদিন আগেও যেমন আমাদের একটা মানে এই ধরনের একটা ব্যাপার ছিল যে হ্যাচিং করা বা একটা ঘরানা যেটাকে বলা যায়, রফিকুন্নবিসা, শিশির ভট্টাচার্য, আসান হাবিব, হ্যাঁ, তারা যেভাবে তুলিকালিতে বা লাইনার পেনে করতেন, ওইটা হুট করে মানে ডিজিটালটা ইস্যু না হয়তো, কিন্তু আমাদের আঁকার ধরনটা একটু ইউরোপিয়ান হয়ে যাচ্ছে, মানে এটা আমি আমার ব্যক্তিগত উপলব্ধি। হ্যাঁ, এখন তো সেইখান যেমন আপনারাও তো একই কি বলে যে ইন্টারনেটের, এটাকে অনেকে বলে যে দূষণ, আমি দূষণ বলবো না, মানে সেটার মধ্যেই আছে, কিন্তু তারপরে এটা কি ডেলিবারেটলি আপনারা ধরে রাখেন যে না আমরা ইন্ডিয়ান বা বাংলার যেই ইলাস্ট্রেশন ধারা এটাকে মাথায় রেখে কার্টুনটা করব, মানে এরকম কি ডেলিবারেটলি থাকে নাকি এটা এমনি মানে শত? দেখো, এটা দুটো কারণ আমার মনে হয়। সেটা হচ্ছে যে যখন আমি ধরো টেলিগ্রাফে কাজ করছি, কাজ শিখছি, আমি সুমন চৌধুরী কাজের ভীষণ ভক্ত ছিলাম, এখনো সুমনদার কাজের ভক্ত। সুমন চৌধুরী আমাকে যখন চাকরি দিলেন টেলিগ্রাফে, তখন সুমনদা আমাকে বিদেশি প্রচুর কার্টুন আমাকে স্ক্র্যাপ বুকে দিতেন, যেগুলো তুমি জমিয়ে রাখো। হ্যাঁ, বেসিক্যালি আমার মেন্টর ছিলেন আর কি। তখন যখন ধরো কাজ করছি, সেই কাজের ধরো ড্রয়িং অসম্ভব ভালো, অ্যানাটমি সেন্স, হ্যাঁ, যেহেতু আর্ট কলেজ থেকে পাস করেছি, তো বেশিরভাগ লোক বলতে শুরু করতেন আর কি, বলতেন যে তোমার কাছ থেকে কিন্তু বোঝা যায় না যে তুমি ভারতীয় কাজ করছো, তুমি প্রচন্ড ভাবে বিদেশি কাজের প্রভাব তোমার মধ্যে আছে। এইটা শোনার পরে তখন মনে করতাম যে আমি ঠিক করছি না ভুল করছি। হ্যাঁ, মানে আমি একজন ভারতীয় হয়ে আমি কেন বিদেশিটা নিচ্ছি? তখন ভাবলাম যে না নেওয়ার সমস্যাটা করছি। হ্যাঁ, আমি তো ভালো জিনিসই করতে চাই। তখন এই দোলাচলের মধ্যে একটা সময় ছিল যে তোমার কাজটা ঠিক তোর মতো, তোমার কাজটা তার মতো। হ্যাঁ, তো এই ক্রিটিসিজম গুলো খুব দরকার হয়, যে এই ক্রিটিসিজম না থাকলে কিছু হয় না। কিন্তু
আমি আমার ক্ষেত্রে কথা বলছি তোমাকে, যে আমরা যখন ধরো লাইফ স্টাডি করছি কলেজে, তুমিও নিশ্চয়ই করেছো, যে ধরো লাইফ স্টাডিতে আমরা যে ক্যারেক্টারগুলো আঁকছি সেই ক্যারেক্টারগুলো একটা ইন্ডিয়ান ফিগার বা ধরো এশিয়ান ফিগার, রাইট? তুমি যখন বিদেশি বই দেখছো, ওই সুন্দর টিকালো নাক, হ্যাঁ, ওই সুন্দর দেখতে, ওই বোন স্ট্রাকচার, ছবি এমনিতেই ভালো হবে, কিছু 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 করার নেই। হ্যাঁ, মানে তখন আমার মনে হলো বলতাম যে ওই ফিগারটা আমাদের কাছে নিয়ে আয়, দেখবি আমরাও এর থেকে ভালো ছবি এঁকে দেখাবো। রাইট, সো প্রমিনেন্ট ফিচারস। হ্যাঁ, একদম প্রমিনেন্ট ফিচার। হ্যাঁ, আমি যে ফিচার গুলো পাচ্ছি সেসব গোল গোল ফিচার, আমাকে তো গোল গোলই আঁকতে হবে। এক্স্যাক্টলি, আমি কি করে গোল ফিচারটাকে চৌকো করে আঁকবো? রাইট রাইট। তো মুশকিলটা সেটাই না। তখন আমাদের মনে হতো না একটুখানি তো সুন্দর নাক দেখলে কান্না লো হয়, সুন্দর বোন স্ট্রাকচার দেখলে কান্না লো হয়। হ্যাঁ, কি সুন্দর 6 ফুটের, হ্যাঁ কি সুন্দর 4.5 ফুটের, কি সুন্দর ভাবে একটা জামা প্যান্ট পরেছে, হোয়াট এভার ইট ইজ। তো তখন কি হয় যে না একটুখানি এরকম ভাবে আঁকলে কেমন না? আমার মনে হয় সেই ইলাস্ট্রেশনের জায়গাটাই তাই, একদমই তাই, যে আমি যখন আঁকতে চাইছি, যে ধরো আমাকে এক সময় বলেছিল যে ধরো আমি যখন কালো রঙের চুল করেছিলাম, প্রথম শুরু করেছি যাচ্ছি, তখন বলেছিল যে উদয় এটা ভীষণ ডাউন মার্কেট হয়ে গেছে। জীবনে প্রথম শব্দটা শুনলাম ডাউন মার্কেট। হ্যাঁ, তার মানে আমি ডাউন মার্কেট, আমার কালো চুল। তাহলে কি করতে হবে? তুমি এটা ব্রাউন চুল করে দাও, তাহলে ওটা আপ মার্কেট হবে। ওকে, মানে প্রত্যেকটা সময় শেখানো হয়েছে আপ মার্কেট হচ্ছে বিদেশ, ডাউন মার্কেট হচ্ছে স্বদেশ। তার মানে যারা কালো চুলের বিখ্যাত লোক তারা সবাই ডাউন মার্কেট ছিল। হ্যাঁ, মানে আমি যদি নজরুল ইসলাম আঁকতে যাই তাহলে আমার ব্রাউন করতে হবে, তাই তো? এইগুলো একটা মজাদার ঘটনা, বুঝতে পেরেছি? আমি অনেক কিছু অ্যাকচুয়ালি কি আমি মানে আপনার সাথে কথা বলছি বা যাই করছি, আমার কিন্তু মূল ডেভেলপমেন্টটা হচ্ছে আমার নিজের। মানে আমার অনেক সব প্রশ্নই আমার ব্যক্তিগত প্রশ্ন, এমন না যে আমি সবাইকে। তো আমার এটা খুব ভালো যে আমি যেটা এখান থেকে মেসেজ পেলাম যে শেখার জন্য ওই ফেজটা আসলে সবার থাকবেই। হ্যাঁ, যে ড্রয়িং এ, কারণ এটা ছাড়া তো মানে এত কিছু, মানে কার্টুনের, বিশেষ করে কার্টুনের তো ইনস্টিটিউট আমাদের এখানেও নাই। আমরা যেমন একটা চেষ্টা করছি, আমাদের আকান্তিস নামে একটা স্কুল আছে, এটা এখন যে অনলাইনেও একটা কোর্স ছাড়বো আমরা, যেহেতু সবাই ঘরে বসে অনলাইনে একটা এক্সপেরিমেন্টাল কার্টুন ড্রয়িং ইত্যাদি করবো। কিন্তু তারপরও ওইভাবে যে গাইডেড লার্নিং হয় না। তো তারপরও ড্রয়িং করতে করতে, তো আপনি কি, এটা একটা কমন প্রশ্ন যে কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটির যে ব্যাপারটা, যে প্রচুর আঁকতে আঁকতে একসময় স্টাইল হয়ে যাবে এমন, নাকি আমি একটা স্টাইল করব এটা ভেবে এগুলো ভালো? মানে যদি স্টাইলের ব্যাপারে ইয়াং আর্টিস্টদের এখানে প্রচুর দেখা যায় যে এই ধরনের প্রশ্ন থাকে যে আমি একটা নতুন স্টাইলে আঁকবো, বা আমার স্টাইল কোথায়, স্টাইলের বিষয়ে আপনি কি বলবেন? যে আমি ঘুরে ফিরে স্টাইল নিয়ে কথা হচ্ছে যদিও, তারপর যদি স্পেসিফিক বলি। দেখো, বেসিক্যালি এটা শুরু থেকে শুরু করি আমি, যেটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। একজন ভালো পেইন্টার বা ধরো একজন ভালো স্কাল্পচার বা ধরো সেরামিক্স আর্টিস্ট অর কার্টুনিস্ট, তারা তখনই তার ছবিটাকে বা অবজেক্টটাকে, আর্ট অবজেক্টটাকে ঠিক করতে পারবে। তার মধ্যে প্রধান যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে ডিজাইন সেন্স। সবার আগে তার ডিজাইন সেন্স। যার ডিজাইন সেন্স থাকবে না সে কোনো কিছুই করতে পারবে না। স্টাইল তো অনেক দূরের কথা। এবার ডিজাইন সেন্সটা কিভাবে তুমি গ্রো করবে? এই ধরো আমরা খুব ছোট ছোট করে ধরো বাড়ির যে আসবাবপত্র রাখছি বা জামা প্যান্ট পরছি, আমি এই রংটা আমার কাছে শুট করবে, এটা তোমাদের জানাটা খুব দরকার। যে ধরো একজন যে স্কাল্পচার, সে যখন একটা মূর্তি তৈরি করলো, সে যদি ওই গ্যালারি স্পেসে কোন জায়গায় থাকবে, কিভাবে আলো পড়বে সেটা যদি না ভাবে, তাহলে কিন্তু সেই শিল্পটা কিন্তু সম্পূর্ণ হলো না। সেরকমই দেখবে যখন তুমি কার্টুন আঁকছো, সেই কার্টুন আঁকার সময় সবার আগে তোমার ডিজাইন সেন্সটা জানতে হচ্ছে। এবার জানতে হচ্ছে তুমি কোন সময়ের উপর ছবিটা আঁকছো, তার কি কি এলিমেন্ট তুমি ব্যবহার করবে। কেন কার্টুন তো একটা স্টেটমেন্ট, একটা টাইমকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, যে ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কার্টুন যদি তোমাকে আমি দেখাই, তুমি যদি তার প্রেক্ষাপট, তার ওখানকার সমাজ, ওখানকার অর্থনীতি না জানো বা পলিটিক্যাল সিচুয়েশন না জানো, তুমি কিন্তু ওই কার্টুন থেকে কোনো রসই পাবে না, তোমাকে সবাই জানতে পারে। তো সবার প্রথম ডিজাইন, তারপর হচ্ছে তোমার ড্রয়িং সেন্স, তারপর হচ্ছে কার্টুন। এবার এই স্টাইল ডেভেলপমেন্ট করাটা খুব ইন্টারেস্টিং বিষয়।
যেটা আমি ডেসপারেটলি সবসময় মনে করি যে না, আমি একটা স্টাইলে থাকবো না। আচ্ছা, কারণটা হচ্ছে একটাই, এটা আমি সকলকেই সাজেস্ট করবো যে এই যে সিগনেচার ওয়ার্ক যেটাকে বলে, এই সিগনেচার ওয়ার্কটা দুটো দিক আমি সবসময় মনে করি। একটা হচ্ছে যে সিগনেচার ওয়ার্কটা হচ্ছে যে তুমি প্রচুর কাজ করতে 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 করতে, ধরো আমার মাস্টারমশাইরা বলতেন যে যখন তুমি পেন্সিল দিয়ে স্ট্রোক দিচ্ছো, স্কেচ করছো, তুমি অনেকগুলো লাইন টানছো, কারেক্ট? মাস্টারমশাইরা বলতেন যে তুমি না ওই 100টা লাইনের মধ্যে তুমি 99টা লাইন মুছে একটা প্রিসাইজ লাইন খুঁজে বার করো। আচ্ছা আচ্ছা, যে কোনটা আসল লাইন, আমি এতগুলো লাইন দেখছি। হ্যাঁ, তো ওই প্রিসাইজ লাইন খুঁজতে গেলে তোমাকে প্রচুর চর্চা করতে হবে, তবে কি তুমি ওই প্রিসাইজ লাইনটা পাবে। তারপরে ডিপেন্ড করছে তোমার স্টাইল ডেভেলপমেন্ট। স্টাইল ডেভেলপমেন্টটা জরুরি এই কারণে নয়, কারণ হচ্ছে তুমি ওর বাইরে কখনো বেরোতে পারবে না। দেখা গেল তুমি এমন কিছু একটা ছবি আঁকতে চাইছো যেখানে তোমার স্টাইলটা ভাঙা খুব জরুরি। আমি মনে করি যে যে ধরতে পারে সেই ভাঙতে পারে। তো তোমাকে ভাঙা গড়ার খেলাটা কিন্তু চিরকাল চালিয়ে যেতে হবে, মানে একটা জায়গায় শুধু গড়াটা দেখলেই কিন্তু হবে না। তারপরে কি এমন যে অনেকে মনে করে যে আমার ড্রয়িংটা দেখলে এটা যে আমার ড্রয়িং, এই সিগনেচারটা জরুরি বলে যে একটা সংকট বা একটা যে দুশ্চিন্তা, এটা তো জরুরি মনে করছি না। আমি খুবই সম্প্রতি মানে আমি খুবই আমার সবচেয়ে পছন্দের আরেকজন আর্টিস্ট যিনি দেবাশিস দেব, ওনার মানে লেখা যে বইটা রং তুলি সত্যজিৎ, বইটা সম্প্রতি কিনে পড়লাম। তো ওইখানে আমার নিজেরও ধারণা ছিল না সত্যজিৎ রায়ের যে কাজগুলি, মানে আর কিছু বাদ দিই, মানে সাবজেক্ট বুঝে যে তার স্টাইল চেঞ্জ, এটা আমি খালি খেয়াল করলাম যে পুরো মানে খুব ভালো মতো যে তার কাজ না দেখছে সে আসলে বুঝবে না যে এটা একই লোকের কাজ এতগুলি। একদম ঠিক, এটা আমাকে ওইটা অনেক কে করছে। যাক, আমি অন্য একটা প্রসঙ্গে চলে আসলে আপনাদের তো খুবই ভালো লাগছে। যারা ধরো এই সংকটে ভুগছে তাদেরকে একটা কথাই বলে দিও যে শিল্পী না শিল্প কোনটা বেশি জরুরি। যে তোমার সিগনেচারটা বেশি জরুরি, তোমার সৃষ্টিটা বেশি জরুরি। আচ্ছা আচ্ছা, মানে পৃথিবীতে যদি মানে শিল্পটা সত্যিকারের শিল্প হয়ে ওঠে তাহলে শিল্পীকে যে কেউ খুঁজে বার করে নেবে। আর যদি মানে তাই না, আর যদি তোমার শিল্পের থেকে যদি শিল্প মানে শিল্পের থেকে যদি শিল্পী ছাপিয়ে যায় তাহলে কিন্তু বোর কলি, বুঝতে পেরেছো? এই লাইফে করোনার মতো আর কি। হ্যাঁ, যে তুমি শুধু নামে চিনবে, আরে মেয়েদিও বড় শিল্পী, এই ছবি চিনিস না, কাজ দেখিনি কিন্তু বড় শিল্পী। গল্পটা ওটাই, ভেরি কমন সিনড্রোম এখন। যাই হোক, তো আপনি পলিটিক্যাল কার্টুনে একদম স্পেসিফিক প্রশ্ন যে উইথ ডায়ালগ আর উইদাউট ডায়ালগ কোনটা আপনি মনে করেন? যেমন এখানে একটা ব্যাপার আছে যে অনেকে মনে করে এইখানে না খালি যে ডায়ালগ থাকলে ওটা কার্টুনই না, কারণ কার্টুন ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো একটা ডায়ালগ দিতে হলে ওটা অত ভালো, মানে হয়তো অনেক সময় জোর করে ডায়ালগটা দিতে হয়, কিন্তু অত মানে আপনার মতে আর কি কোনটা বেস্ট, যে আমি ডায়ালগ ছাড়া আঁকবো সেটা নাকি ডায়ালগ সহ? ভেরি অবভিয়াস কোশ্চেন। না না, হ্যাঁ, আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত দিক হচ্ছে যে আমি একদম ডায়লগ দিতে ভালোবাসি না, কারণ সেটা খুব চ্যালেঞ্জিং মনে হয়। এটা কারণটা হচ্ছে যে দেখো, টেক্সট ইটসেলফ ইজ এ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, আর ড্রয়িংটাও একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। আমার বরাবরই মনে হয়, এটা দ্বিমত থাকতে পারে, যারা গবেষক তারা কথা বলতে পারে, যারা ক্রিটিক তারা বলতে পারে, যে তোমার ড্রয়িং বা তোমার চিন্তা ভাবনা সাথে টেক্সটের তখন প্রয়োজন পড়ে যখন সেটা দুর্বল হয়ে পড়ে। এক্স্যাক্টলি, ভিজুয়ালটা 100% একমত। আর দ্বিতীয়টা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভিজুয়ালের পরেও কিছু শব্দের দরকার যেটা কিন্তু ছবি এঁকে হয় না। যেমন ধর তুমি অনেক কিছু তুমি রং রেখায় ধরতে পারো না, ছুঁতে পারো না, তখন তোমার শব্দের ব্যবহার নিতেই হয়। কিন্তু সেটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং। মানে আমার বরাবরই মনে হয় যে ধরো কার্টুনের নিচে লেখা, সেই লেখা পড়ে আমি কার্টুনটা নিয়ে রস পাবো না কার্টুন দেখে লেখা পড়ে রস পাবো। ওই জন্য আমি সবসময় চাই যে টেক্সট ছাড়া ছবি আঁকতে। টেক্সট ছাড়া, এক্স্যাক্টলি এটাই। কারণ এখন যাই হোক, এটা তো অনেকগুলি মানে মাধ্যম আমাদের আলাদা, যে মিডিয়া, যেমন কমিক্সে আবার ব্যাপারটা হচ্ছে পুরো আলাদা, মানে প্যানেল ওয়াইজ ওইখানে দুইটা একসাথেই কাজ করে, সিনক্রোনাইজ, যে ইলাস্ট্রেশন সাথে একটা ইয়ে। কিন্তু পলিটিক্যাল কার্টুনে বেসিক্যালি আপনি যা বললেন তাই। আচ্ছা, এখন ড্রয়িং টেকনিকে এটাও আরেকটা খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিজিটাল ভার্সেস ট্র্যাডিশনাল। যেমন আপনি তো নিবে মানে মূল ড্রয়িংটা তো বোধহয় আপনি মানে যেটাকে বলি লাইন ড্রয়িং,
সেটা আপনি প্রেফার করেন? হ্যাঁ, কাগজেই করি। কাগজে। তো এই বিষয়ে আপনার কোনো প্রেফারেন্স বা আছে কিনা যে না তোমরা ডিজিটালি একো না, আজকে থেকে নিয়ম এরকম কিছু নাকি? না 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 না, আসলে আমি ছোটবেলা থেকেই বাবা মা নিয়মের গণ্ডিটা ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে, যে এটা করলে এটা করতে হয় বা এটা করলে ওটা করতে নেই, এটা ছোটবেলা থেকে আমাকে বাবা মা শিখিয়েছিলেন। তো আমার কাছে না ডুজ এন্ড ডোন্টস বলে কিছু হয় না, বা যেটা সাবলীল সেটা করুন। আর যদি মনে হয় আমি ডিজিটালের মাধ্যমে করবো তো করুক, আর যদি মনে হয় আমি হাতে আসবো তো আসবো। কিন্তু আমি যেটা প্রেফার করি প্রায় 16 বছর ধরে, মানে ধরো আমার এই আঙুলটায় যদি ধরো রং বা কালি লেগে না থাকে তাহলে আমার ঘুম হয় না রাত্রিবেলা। হ্যাঁ, মানে ধরো হ্যাঁ লোকের জায়গায় ধরো একটুখানি ধরো বা রোড ফিলিংস লেগে আছে বা ধরো একটু লাল রং লেগে আছে, না থাকলে কেমন অস্বস্তি হয় নিজের মধ্যে। কারণ আমি বরাবরই দেখেছি যে আমার বন্ধু বান্ধবের পেইন বুঝতে পারছি, যারা ধরো আমার ব্যাটসম্যান, তারা যখন ধরো 8 কলেজ থেকে পাস করে বেরিয়ে প্রত্যেকেই আমরা প্রমিস করেছিলাম যে ছবি আঁকবো। হ্যাঁ, বড় হওয়ার কথা কখনো ভাবিনি, কারণ বড় হওয়া বড় কঠিন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা যখন বলে যে ছবি আঁকতে পারছি না, আমি অনলাইনে আছি, তখন খুব খারাপ লাগে। তখন ভাবি যে না, আমি তো বেসিক্যালি খুব কপালে পুরুষ, মানে আমার প্যাশন আর প্রফেশন এক হয়ে গেছে। কিন্তু তোমারও হয়েছে, মৃত্যুরও তাই। হ্যাঁ, একদমই তাই, যে আমার যেটা করতে চেয়েছিলাম আমরা সেটাই করছি। কিন্তু আমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা হয় তখন মনে হয় যে না, ডিজিটাল আর ছবিটা আঁকতে পারছি না, ভাবতে পারছি না। তারপরে আমার সবসময় মনে হয় যে হাতে আঁকার এবং রং তুলি দিয়ে কাজ করার কোনো মানে অল্টারনেটিভ কিছু হয়। বিশেষ করে আপনি যে বিগিনার, মানে যারা মাত্র শুরু করলো, এদের একটা প্রথম টেন্ডেন্সি, এটা বোধহয় সব জায়গাতেই তাই, যে প্রথমে আমি একটা ওয়াকম বোর্ড কিনবো বা ইয়ে করবো। তো তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? যে যেমন আমি যেমন পার্সোনালি সবসময় বলি যে একটা স্কেচ বুক থেকে শুরু করতে হবে, একটা পেন্সিল, একটা স্কেচ বুক, তারপর আস্তে আস্তে অন্য টুল যেটা কমফোর্টেবল। কিন্তু প্রথমেই ডিজিটালি যদি কেউ শুরু করে, এই বিষয়ে আপনার মতামতটা কি? যে আমি কার্টুন আঁকবো, আজকে আমি ফটোশপ যা সফটওয়্যার এবং গ্যাজেট, এটা কি কোনো সমস্যা করতে পারে কিনা, নাকি এটা ওকে? মানে আপনার না, অবশ্যই সমস্যা করতে পারে। রাইট, ডাক্তারের মধ্যে দিনে দুবেলা ওষুধ খাবেন এরকম বলছি না আমি। তো দেখো, একটা শিল্পীর স্কেচ বুক হচ্ছে তার ওটা মেডিসিন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। যে একজন শিল্পী যে স্কেচ বুক যদি থাকে, সে যদি জমিয়ে রাখে, সে তার ডেভেলপমেন্টটা বুঝতে পারে। এবার ডিজিটালটা হচ্ছে একটা মাধ্যম, ওটা একটা সাপোর্ট করবে মাত্র। ডিজিটালে কিন্তু যে তুমি ছবি আঁকছো, তুমি তোমার কিন্তু জীবনে কোনোদিন এরার বুঝতে পারবে না। কোনোদিন পেন্সিল বা তুলিতে কাজ করছো, সেখানে একাধিক এরার আছে, কারণ তোমাকে ওখানে ইরেজার দিয়ে মুছলে কাগজটা নষ্ট হয়ে যাচ্ছে, বেশি ঘষলে তুমি ওয়াটার কালার করতে পারছো না। এই যে ইন্টারাকশনটা তোমার কাগজের সাথে হচ্ছে, তুলিকালির সাথে হচ্ছে, সেটা কিন্তু ডিজিটালে কোনোদিনই হয় না। তার ফলে আমি যারা নতুন ছোটরা ইলাস্ট্রেশন করতে আসছে বা কার্টুন করতে আসছে, তাদেরকে আমি বারবার করে বলি, শুধুমাত্র পেন্সিল আর রং তুলি, আর কিচ্ছু করো না, কিচ্ছু করো না। তোমার যখন প্রয়োজন মনে হবে তখন তুমি ডিজিটালে যেও। কিন্তু ওই মানে আমরা তো ছোটবেলায় কি করি, এত যে আমরা ছবি আঁকি এরকম মার্কেট, তাই না? কিন্তু ওখানে কি হচ্ছে, এটা আছে আমি আঁকছি এখানটায় নিচের দিকে, প্রথমেই সমস্যা হচ্ছে। তারপর ধরো সিনটিক চলে এসছে, ছবি আঁকতে পারছো দেখো। তো ওই এরার গুলো জীবনে যদি তোমার ধরো ভুলটাই না বুঝতে পারলে, তাহলে ঠিকঠাক করবে করতে, উইদাউট এরর আমরা হিউম্যানই না। একদমই তাই, আমরা বেশি। আচ্ছা, এবার আরেকটা খুবই, যেমন আমি আপনার পলিটিক্যাল কার্টুন তো বটেই, আপনার আইডিয়া তো বটেই, সেই সাথে আমি খুবই ফ্যান হচ্ছি ক্যারিকেচারের। যেমন এই যে রিসেন্টলি যে ক্যারিকেচারগুলি করেন, তো এটা নিয়ে আমার সাথে একজন ক্যারিকেচারিস্ট আছে, মিতু। ওকে, ওরও কিছু কোয়েশ্চেন ছিল, ও বোধহয় পার্সোনালি আপনাকে ক্যারিকেচার নিয়ে কিছু কোয়েশ্চেন করতে চায়। আমি ওকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ মিতু, ক্যারিকেচারিস্ট মিতু। না, আমি আসলে সাইড টক করতে বেশি আগ্রহী ছিলাম। আসলে লিখে দিছিল, ওকে লিখে দেওয়ার পর আমি বলছি তুমি করো। আমি চিরকুট পাস করছিলাম আর কি ক্যারিকেচারের জন্য। আচ্ছা, না দাদা, আমার প্রশ্নটা আসলে ওকে যেটা করতে বলছিলাম সেটা হচ্ছে ক্যারিকেচারের স্টাইল নিয়ে। যে ক্যারিকেচার যেমন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ক্যারিকেচার কি, মানে ক্যারিকেচার তো আসলে অনেক ধরনেরই হয়, কেউ হয়তো একটু পোর্ট্রেট স্টাইলে করে, কেউ অনেক অ্যাবস্ট্রাকশনে চলে যায়। তো এইটার দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে এইটার কি কোনো মানে রুল বা কোনটা বেটার, এরকম কোনোভাবে এটা জাজ করা সম্ভব কিনা, এক। আর দুই নাম্বার মানে সম্পূরক প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে আমরা যখন বলছি যে এইটার লাইকনেস একটা জিনিস,
হিউমার বা একটা ক্যারেক্টারের সাথে কি কি আর অন্যান্য কি কি বিষয় জড়িত, এই অনেকগুলো বিষয়ের মধ্যে একটা ক্যারিকেচার প্রথম কোন জিনিসটা দিয়ে আপনি মানে বলবেন যে একটা ক্যারিকেচার হয়েছে বা হয় নাই, বা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেইটা মানে একটা ক্যারিকেচারকে আপনি ক্রিটিসাইজ করবেন কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে? দেখো, প্রথম হচ্ছে যে ক্রিটিসাইজ কে করছে তার উপর ডিপেন্ড করছে যে কার ক্রিটিসিজমটা আমি নেব। সবার প্রথম আদতে কি সে ক্যারিকেচার আর্টিস্ট, মানে জনসাধারণ কি বললো সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে যে বলছে সে তার আগে কি কি ক্যারিকেচার করেছে এবং তার ক্যারিকেচারটা সত্যিকারের আপ টু দ্য মার্ক হয়েছে কি সেটা জানা খুব দরকার সবার আগে। মানে ক্রিটিসিজম সবাই করতে পারে, কিন্তু আমরা ডিসাইড করবো, প্রত্যেককে ডিসাইড করতে হবে যে কার ক্রিটিসিজমটা আমি নেবো, কোনটা আমি নেবো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যারিকেচারের কোনো রুল হয় না। মানে আমি যেটা মনে করি যে তুমি যখন কাউকে ক্যারিকেচার করছো তখন তাকে তুমি ভেঙে দুমড়ে মুছড়ে শেষ করে দাও। মানে তার 2-4টে আইকন যদি তুমি দিয়ে তুমি যাকে যদি বোঝাতে পারো সেই ব্যক্তিটি সেটা, তাহলেই সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এটাকে বলে মিনিমালিস্ট। হ্যাঁ, মানে এখন দেখবে যে সারা পৃথিবীতে বা দেশে বিদেশে দেখবে খুব ডিটেলে ওই ফটোশপে ঘষে 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 ক্যারিকেচার করা হয়, দাঁত, জিভ, হ্যাঁ, না, প্রতিটা ডিটেল করা হয়। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় যে ক্যারিকেচার তুমি যদি সিঙ্গেল লাইন দিয়েও করতে পারো সেটা কিন্তু ওর থেকে অনেক বেশি কঠিন, সেটা করা খুব কঠিন, তাই না? যেমন ধর তোমার বেশ কিছু কাজ আমি ইনস্টাগ্রামে দেখেছি, তুমি চোখের জায়গায় চোখ রাখুনি, ঠোঁটের জায়গায় ঠোঁট রাখুনি, নাকের জায়গায় নাক রাখুনি। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এখানে কিন্তু বিয়ন্ড ক্যারিকেচার হচ্ছে যেখানে তুমি অনেক সেরিব্রালি ভাবছো যে আমি একটা লোককে দেখে প্রচন্ড হাসলাম, তাকে ক্যারিকেচার করা হয়েছে, তো তাকে ডিস্টর্ট করা হয়েছে, হোয়াট নেক্সট? আর তো কিছু নেই। যে আমি কি বলবো, খুব ভালো ডিটেলিং, অসম্ভব পরিশ্রম করেছে এবং প্রচুর ভেঙে চুরে দিয়েছে। এবার তোমার যখন আমি কাজ দেখছি যে না, কি অদ্ভুত যে চোখটা চোখের জায়গায় নেই, নাকটা নাকের জায়গায় নেই, কিন্তু লোকটাকে চেনা যাচ্ছে। থ্যাংক ইউ দাদা। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো ক্যারিকেচারটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং আমার তো মনে হয় যে আমি অন্তত পক্ষে সবার ক্যারিকেচার করতে পারি না। হ্যাঁ, খুব কঠিন আর কি। যে মানে এটা মেয়েটি আমার সাথে বা মিটি আমার সাথে একমত হবে না, আচ্ছা সুন্দরী মহিলাদের ক্যারিকেচার করা যায় কিংবা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। যদি কোনোভাবে মেলে এরপরে তো আর নায়ক নায়িকাদের চেহারা আঁকা বেশি ডিফিকাল্ট, যাদের চেহারা যত প্রপার তাকে আঁকা তত ডিফিকাল্ট, তাই না? মানে আরো দেখবে যে খুব মুশকিল হয় যে ধরো ক্যারিকেচার হয়েছে, হয়ে যাওয়ার পর তুমি ধরো তাকে সুন্দর, বেশি সুন্দর না করে দাও, তাহলে কিন্তু খুব মন খারাপ করে, তাই না? মন খারাপ করে না? হ্যাঁ, তো এগুলো অনেকে বোঝে না। বিষয় বলে দিলাম আর কি। দাদা আপনি কিভাবে করেন একটা ক্যারিকেচার যখন আপনি পলিটিক্যাল কার্টুনে করেন আর যখন এমনিতে অ্যাজ অ্যান আর্ট ওয়ার্ক আপনি যখন ক্যারিকেচার করেন, তো দুইটা জায়গায় আপনি মানে কি কি বিবেচনা রাখেন আর কি মাথায়? দেখো, আমি সবসময় করতে চাই যে শুধু ক্যারিকেচার নয়, ক্যারিকেচারের সাথে যদি ধরো সে যদি একজন রাজনীতিবিদ হয়, বা ধরো অর্থনীতিবিদ হয়, বা ধরো একজন, প্রতিটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকে। হ্যাঁ, তো তার শুধুমাত্র তাকে ডিস্টর্ব করা নয়, পাশাপাশি তার চরিত্রগত দিকগুলো যদি কোনো রকম ভাবে ধরা যায় সেইটা করার খুব চেষ্টা করি। আর যখন আমি ধরো তাকে আমি মানে কার্টুনে যখন কার্টুন করছি, ধরো যে ধরো বেসিক্যালি কি হয়, একটা কার্টুনে তুমি প্রথম পাবে ডিজাইন, তারপর ইলাস্ট্রেশন, তারপর ক্যারিকেচার, দেন কার্টুন, এতগুলো বিষয় নিয়ে একটা কিন্তু কার্টুন তৈরি হয়। তো সেখানে যখন আমি 5 জন বা 6 জন বা 4 জনকে নিয়ে, ব্যক্তিত্বকে নিয়ে আমি কার্টুন করছি, তখন যখন ক্যারিকেচার করছি তখন কিন্তু ক্যারিকেচারটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি পুরো ছবিটাকে নিয়ে ভাবছি, আরো 5 জনকে নিয়ে ভাবছি, বিষয়টাকে নিয়ে ভাবছি, বা আলটিমেটলি আমি কি বলতে চাইছি সেটা নিয়ে ভাবছি। আমি মনে ফ্লোর ছেড়ে দিই। আবার না, আসলে আড্ডা দিতে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর। তবে আপনার মনে হয় অনেক সময় নিয়ে নিচ্ছি, তারপর কিছু করার নেই। না, শেষ করে দেব। রোববার তারপর লকডাউন, কি আর সময় নেই। তাও ঠিক, চলুক, এটা আজকে সারা রাত চলুক। না, আর একটা হচ্ছে জানতে চাইবো, সেটা হচ্ছে উডেন ডল ক্যারিকেচার। যেহেতু ক্যারিকেচার প্রসঙ্গ আসলে, এটা নিয়ে আপনি একটু বলেন, কারণ এটা খুবই পপুলার আমাদের আর্টিস্টদের মধ্যে, কিন্তু হয়তো অনেকে জানে না উডেন ডলটা কিভাবে কি এবং
এবং লাস্টে শেষ করবেন যেটা আমরা কিভাবে পাবো, মানে আমরা কিনতে চাই এত সুন্দর সুন্দর সেগুলো আমরা চাই। মানে দেখো উদয়নলাল ক্যারিকেচারটা খুব ইন্টারেস্টিং বিষয়। শুরুতেই বলেছিলাম যে আমি বাংলাদেশ যেতে পারবো না, বাংলাদেশ কেন কোথাও যেতে পারবো না, কেন আমার পাসপোর্ট নেই। তো পাসপোর্ট নেই তার একটা বড় কারণ হচ্ছে আমার বরাবরই মনে হয় পাসপোর্ট থাকলে বোধহয় আমাকে বিদেশি লোক নিয়ে চলে যাবে, সেই ভয়ে আমি ভারতবর্ষ থেকে কোথাও যেতে চাই না। গত বছর আমি মুম্বাই গেছিলাম তোমার অজন্তা এলোরা দেখতে। তো অজন্তা এলোরা দেখার পর আমার মনে হয়েছে আমি আর কোনোদিনই বিদেশি যাবো। হ্যাঁ, মানে আমার দেশে যা আছে দেখার মতো আমার বোধ হয় 100টা জন্ম যথেষ্ট নয়। তো আমি তখন একদম ফাইনাল, একটা সময় ছিল না যে বিদেশ যাবো, রিসার্চ করবো, কাজ করবো, হ্যাঁ লম্বা কোট পরে থাকবো, এরকম আমি ভেবেছিলাম আর কি। হ্যাঁ, তো সেই কারণে আমার যারা বন্ধু বান্ধব যারা ধরো বিদেশে প্রায় যাতায়াত করে, হ্যাঁ তাদেরকে দিয়ে আমি বিদেশ থেকে বেশ কিছু উডেন দল আমি সংগ্রহ করি, ছোটখাটো প্রচুর উডেন দল। আমার কাছে ধরো পৃথিবীর অনেক দেশে জিনিসপত্র আছে কিন্তু খুব মিনিয়েচার সাইজে। তো তখন আমি ককেশি দল, আমার এক বন্ধু আছে জাপানে, তো ককেশি দল আমি আনাই। সেই ককেশি দলটা দেখে আমি খুব ইন্সপায়ার হই। আর উডেন দল বেসিক্যালি পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো রাজ্য নেই যেখানে উডেন দল হয়নি। তুমি আফ্রিকা বলো, তুমি আমাদের যদি ভারতবর্ষের কথা যদি বলো, তুমি চানাপাটনার কথা বলো, ব্যাঙ্গালোর দেখাই না যে আমাদের এটা বোধহয় আপনাদের এখানে আছে যে আমার টেবিলে। হ্যাঁ একদমই তাই, খুবই কমন। হ্যাঁ, তারপর ধরো বিষ্ণুপুর, বাঁকুড়া এবং ধরো রাজস্থান, তুমি এইখান থেকে বেনারস চলে যাও, তো উডেন দল কিন্তু সব জায়গায়। হ্যাঁ, তো কিন্তু আমি সংগ্রহ করেছিলাম। আমি যখন ওই ককেশি দলটা পেলাম, ও হচ্ছে আমার উডেন দলের ভগবান। তো আমার মনে হচ্ছিল বরাবরই যে ধরো আমার যদি কার্টুন ক্যারেক্টার গুলো যদি একটু নড়াচড়া করতে কেমন হতো, আমি যদি ছুঁতে পারতাম, আমি ধরতে পারতাম, তাহলে যেটা মিডিয়াম ছিল যে অ্যানিমেশন করতে পারতাম, 3D মডেল করতে পারতাম। কিন্তু কেন জানি না ডিজিটাল মাধ্যমটাকে অতটা আমার ভালোই লাগে না, আমি ভালোবাসতেই পারিনি আজ। আমি জানি না কালকে কি ভালোবাসতে পারবো কিনা। তো তখন আমার মনে হলো আমি বেশ কিছু পলিটিক্যাল ক্যারেক্টার করলাম, যেমন ধরো লালু প্রসাদ যাদব। তো লালু প্রসাদ, হ্যাঁ লালু প্রসাদ যাদব করলাম, কেজরিওয়াল করলাম, আরো অনেক কি করেছি। তো করার পরে আমি নিজে খুব মজা পেলাম যে কিভাবে মজা পাচ্ছি তোমাকে বলছি। যে ধরো আমাদের কার্টুন এখানে রাজ্য চারুকলা পর্ষদ থেকে একটা মেলা হয়, রাজ্য চারুকলা মেলা রবীন্দ্র সদনে। তো সেখানে কার্টুন দলের একটা স্টল থাকে। তো সেখানে লালু প্রসাদ যাদব ছিল আর কেজরিওয়াল ছিল, ছোট ছোট সাইজ। তো আমি যখন ছোট ছিলাম, কলেজে পড়তাম, তখন রাজনীতি বুঝতাম না, রাজনীতি পছন্দ করতাম না। মৃন্ময় রাজনীতির কথা বললেই বলতাম, প্রচুর ঝগড়া করতাম ওর সাথে, আমি এই রাজনীতি নিয়ে কথাবার্তা বলবি না। হ্যাঁ, কিন্তু তারপরে রাজনৈতিক কার্টুনিস্ট হলাম, রাজনীতি আমার ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেল পুরো দিক। হ্যাঁ, মানে ওটা ছাড়া কিছু ভাবতেই পারি না, এত লেয়ার, এত গভীর যে রাজনীতি নিয়ে যারা পড়াশোনা করবে মানে এর চেয়ে ভালো দিক হতেই পারে না। তো কিন্তু আমি যখন জানতাম যে আমি কলেজে থাকাকালীন আমি কিন্তু জানতে চাইতাম না। তো স্টলে যখন লালু প্রসাদ যাদবটা ছিল, কেজরিওয়াল ছিল, কলেজের টিনেজাররা এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বান্ধবীটি তার বন্ধুকে বলছে যে আমাকে লালুটা কিনে দিন। হ্যাঁ, এইটা আমি খুব অবাক হলাম, বুঝেছো, সে লালুকে কেনা যায়। হ্যাঁ, তো হ্যাঁ লালুর কানের চুলে হাত দিচ্ছে, বুঝেছো। তো এর আগে কিন্তু আমার 2 ডাইমেনশনে কাগজের উপর লালু আঁকাকে কেউ লালু কানের চুলে হাত দেওয়ার কথা ভাবেনি, বা লালু কেনার কথা কেউ বলেনি। হ্যাঁ, হয়তো পুরো ছবিটা কিনেছে তার লালুর সাথে গরুও ছিল, হ্যাঁ পশুখাদ্য কেলেঙ্কারিতে সমস্যা বলে সেটা সব কিছু নেই। আমি তো গরু আর পশুখাদ্য কেলেঙ্কারি বিক্রি করতে চাইছি না। তো এই যে লালু বলছে না না তুই কেজরিওয়ালকে দিবি না লালুকে নিবি, এই দুজনের মধ্যে নিয়ে কথোপকথন হচ্ছে। তখন দেখলাম এই যে দেখবে যে তোমাদের বাংলাদেশে না, মানে আমাদের ভারতে তো ধরো কোনো ভিলেনদের পোস্টার বিক্রি হয় না। হ্যাঁ, ধরো অমিতাভ, তোমাদের ওখানে কি ভিলেনদের পোস্টার বিক্রি হয় না? ধরো আমি প্রেম চোপড়ার পোস্টার নিয়ে বাড়িতে টাঙাবো না। হ্যাঁ, অমিতাভ বচ্চনের পোস্টার, হ্যাঁ হ্যাঁ প্রেম চোপড়ার পোস্টার টাঙাবো না। হ্যাঁ, অজিতের পোস্টার টাঙাবো না বাড়িতে। কিন্তু ইয়াং জেনারেশন তারা কিন্তু পলিটিক্যাল ক্যারেক্টার লালু,
এবং কেজরিওয়াল তারা কিন্তু সংগ্রহ করতে চাইছে। সংগ্রহ করার পর আমার ফোন নাম্বার যখন নিল, পরের দিন আমার ফোন করে বলছে যে দাদা লালুটা এতটাই ছোট, চুরি হওয়ার ভয় থাকছে, লালু চুরি হয়ে যাবে, বুঝেছো? আবার একজন বলছে দাদা মুসলিমটা সবই ঠিক আছে, লালুর কানে চুরিটা মশা বসছে। মানে এই এই ইন্টারাকশন গুলো আমি যদি ওরিয়েন্টাল ক্যারিকেচার না বানাতাম আমি কোনোদিনই বুঝতে পারতাম। বিউটিফুল স্টোরি। এবং আমি এই মানে এই জিনিসটাকে আমি জানি না, অন্যরা হয়তো দেখছে, আমি দেখি নাই যে ক্যারিকেচার ওরিয়েন্টাল মিলিয়ে আপনি যা করতেছেন এবং প্রেজেন্টেশন বিউটিফুল। যারা দেখেন নাই আমি অবশ্যই এই ভিডিও লিংক বলে বা সব জায়গায় একটা দিয়ে দিব। কিন্তু নেক্সট বেস্ট কোশ্চেন মানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি কিনতে চাই বাংলাদেশে, এটা বসে কিনতে মানে কেনার কোনো উপায় আছে কিনা বা এটা ভাবছেন কিনা? এখনো পর্যন্ত এটা তো বেসিক্যালি সব লিমিটেড এডিশন। মানে কি হয় যে ধরো উইথ সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, ধরো কোনোটা 10টা এডিশন, কোনোটা 20টা এডিশন, মানে 20+1 ইজ আর্টিস্ট কপি, 20 হচ্ছে এডিশন কপি, মানে 20টার বেশি 21 মানে 21টা আছে, 22টা হবে না এটা। কারণ দেখেছি যে জিনিস বেশি থাকে তার ভ্যালু তত কমে যায়। হ্যাঁ, যেমন মানুষের ভ্যালু কমে গেছে কেন, মানুষের সংখ্যা বেড়ে গেছে, করোনা এসছে। হ্যাঁ, তুমি বরাবরই দেখবে এটা। তো দিনের পর দিন আরেকটা বিষয় হচ্ছে যে আমি তার আগে প্রচুর রিসার্চ করেছিলাম এই উদয়নদল নিয়ে। উদয়নদল ক্যারিকেচার সবচেয়ে বড় জিনিসটা আমার যেটা মনে হয় খুব চ্যালেঞ্জিং, খুব মিনিমালিস্ট ফর্ম। তুমি দেখবে যে এখানে অনেক লিমিটেশন আছে। ফুট কার্ভিং, কোন উদয়নদলের হাত নেই, নাক নেই। হ্যাঁ, তুমি দেখে ক্যারেক্টারটা বুঝতে পারবে এটা হচ্ছে সেই ক্যারেক্টারটা, এই যে পপুলার ক্যারেক্টার, সেটা খুব মুশকিল। আর তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কুরিয়ার আমাদের চালু হয়েছে। সেই ইন্টারন্যাশনাল কুরিয়ার দিয়ে তোমরা এখন অর্ডার করতে পারো। তো এই লকডাউনের পরেই ওটা শুরু হয়ে যাবে। তো তোমরা এখন বাংলাদেশ থেকে বসে পেতেই পারো। বাহ, এটা একটা জানার ছিল। এটা খুব হ্যাঁ, তোমরা উদয়নদল ক্যারিকেচার একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওখানে যদি তোমরা চলে যাও, লাইক করে দাও, তাহলে তোমরা আপডেট দেখতে পাবে। আর ওখানে মেল আইডি সব দেওয়া আছে, তোমরা চাইলে দিয়ে ওখান থেকে মেল করতে পারবে। আমাদের টিম তোমাদের মেলে রিপ্লাই দিয়ে দেবে এবং তোমরা আরামসে পেয়ে যেতে পারো। আচ্ছা, এটা আরেকটা আমার ব্যক্তিগত প্রশ্ন, এটাকে আপনি হাতে মানে আপনি নিজে করেন বা যে কাটিংটা প্রথমে কিভাবে হয়? প্রসেসটা যদি আমি কাজ করি না। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। এখানে মুকেশ বলে একটি ছেলে আছে, সেই ছেলেটিকে আমি খুঁজে পাই। অ্যাকচুয়ালি বেঙ্গলের একটা বড় সমস্যা কি জানো তো, কথা শোনার আগেই না বলে দেয়। হ্যাঁ, পারবো না, হবে না, মানে যতটুকু শেখানো হয়েছে তার বাইরে সে কিছু করবে না। এই একটা বড় সমস্যা, যে আমি যদি দেখিয়ে দিই না জানি না, হবে না, করবো না। তো এই সবকিছু মিলিয়েই তোমার ওই ছেলেটিকে আমি খুঁজে পাই। তো প্রথম দিন গিয়ে জিজ্ঞেস করি যে এরকম একটা করে দেবে, বলে এরকম কেন, যা বলবেন তাই করে দেবে। ওরে বাবা, ইউরোপিয়ান। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাঙালি নয়, বাঙালি না। আর যাই কিছু আমি ভাই তুমি কোথা থেকে এসছো, বলে বিহার। আমি বলেছিলাম বাঙালি নয়। হ্যাঁ, কিছু তো হ্যাঁ হয়তো হবে। এই ভাবতে হবে না, ছেলেটি এই হাটের পায়া টান করে। হ্যাঁ, তুমি দেখবে তোমাদের বাংলাদেশের প্রতি জায়গায় হাটের পায়া টান করে। তো ওর মধ্যে শিল্পী সত্তাটা এত বেশি, ধরো একটা খাটের পায়া টান করে ও ধরো চার্জ করে 60 টাকা, কথা বলছে। তো ওদের দলটা কত 70 টাকা দেবে, আমি ঠিক আছে করো। ওটা বলে 100 টাকা দেবে, 150 টাকা দেবে। এবার যখন আমি একই জিনিস ওকে আমি 10 বার করাচ্ছি, আমাকে বলছে ও কিন্তু 3 পুরুষ ধরে উত্তান করে। আমাকে বলছে 3টে পুরুষ ধরে উত্তার্নিং করছে। আমি যখন ধরো একই জিনিস ওকে 10টা করতে দিলাম, তখন আমাকে বলছে দাদা এটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, অন্য একটা কিছু ভাবুন না। আচ্ছা, মানে জাস্ট 10টাই তার মনে হচ্ছে যে ক্রিয়েটিভিটি হচ্ছে না, মানে এক্স্যাক্টলি। ওর মধ্যে কিন্তু একজন মানে ও কিন্তু লেবার নয়, বেসিক্যালি যা দিচ্ছে তা নয়, ওটাকেও ভাবছে। এবং ও এমন এমন ইনপুট দেয় আমাকে যে তুমি এইভাবে কাজিং করো, এইভাবে কাজিং করো, এইভাবে ভাবো। কারণ দেখো উত্তানটা আমার থেকেও বেটার বলছে, কারণ ও জন্ম থেকেই ও বাবাকে দেখেছে উত্তান করতে, ও দাদুকে দেখেছে উত্তান করতে। তো তার ফলে ওর যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আমার নেই। না না, এটা হবে না, এটা কয়েক প্রজন্মের ব্যাপার, এই স্কিলটা কিন্তু নেই। তার ফলে আমি ওকে পুরো সারেন্ডার করে দিই, বস আমি এটা ভাবছি কিভাবে করা যায়, তুমি এরকম ভাবে ভাবছো, তুমি এইভাবে করে দাও।
তো থ্যাঙ্কস টু মুকেশ এবং আমার উডেন দলের টিম। ভেরি লাকি, এটা খুব সুন্দর একটা জোক। যাই হোক, আমি বলবো যে যারা এই শুনছেন, মানে যারা উডেন দল অনেকেই চেনেন, যারা চেনেন না তো উডেন দল সার্চ করেন, আমি এখানে লিঙ্কও দিয়ে দিব পরে। মানে বিউটিফুল একটা কাজ এবং আমি আমার দেখা ইউনিক একটা কাজ, খুবই খুবই চমৎকার। থ্যাংক ইউ। আচ্ছা, তো একটা একদম খুবই কন্টেম্পোরারি ক্রাইসিস অফ ইয়াং আর্টিস্ট, ইয়াং কার্টুনিস্ট, সেটা বলে আজকেরটা শেষ করি, কারণ আপনাকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। না না, কোনো প্রশ্ন আছে কারো তোমাদের ওখান থেকে? আচ্ছা হ্যাঁ, ভালো কথা, এটা একটু চেক করতে হবে আমাদের এসে। কেউ কি কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি একটু পরেই জানাচ্ছি প্রশ্নটা। সেই ক্রাইসিসটা হচ্ছে যে ড্রয়িং শুরু করার পরে সোশ্যাল মিডিয়া ক্রাইসিস, এটা ভেরি কমন ক্রাইসিস, যে আঁকছি কিন্তু আমার পেজের লাইক নিয়ে আমি খুব চিন্তিত। হ্যাঁ, বা মানে আমার শেয়ার হচ্ছে না, কি করলে শেয়ার হবে, এবং অনেকদিন তো আঁকছি কিন্তু কিছু হচ্ছে না। এটা যে বলছে সে 1 বছরের মতো ধরেন আঁকাআঁকি করতেছে। তো এখন এই বিষয়ে আপনার কোনো কি বলা যায়, যে কোনো কিছু আপনি যে কোনো কিছু কমেন্ট করতে পারেন। যেমন দেখো, প্রথমত আমি কমেন্ট করতে ভালোবাসি না, আমি আড্ডা মারতে ভালোবাসি, আলোচনা করতে ভালোবাসি। তোমাকে ছোট্ট ঘটনা বলি। আমার অফিসে এবং আমার সাথে প্রায় অনেকে দেখা করতে আসে, কাজের ব্যাপারে জানার জন্য আসে। আমি বলি যে আমি খুব খারাপ মাস্টারমশাই, আমি খুব ভালো ছাত্র। মানে আজীবন ছাত্র থাকার যে মজাটা না, এটা আমি কখনো ছাড়তে যাই। বা তুমি মাস্টারমশাই হলে তোমার শুধু শেখাতে হবে, তুমি শিখতে পারবে না। আর ছাত্র হলে তুমি চিরকালীন শিখতে পারবে। তো এরকমই একটি ছোট ছেলে আমার কাছে এসেছিল। এসে তার প্রথম প্রশ্ন ছিল যে আমি কি করে ফেমাস হব এবং আমি কি করে মাসের কাছে পৌঁছাবো। তো আমি তখন বলেছিলাম যে যদি এটা উল্টো হয়, মাস যদি তোমার কাছে আসে, আর যদি মাস যদি তোমার ফেমাস করে দেয়, তো সেটা কি করে সম্ভব? মাস বলতে পিপল বলছেন, মানে মাস পিপল, একদম মাস পিপল। হ্যাঁ, যে আমি কি করে মানুষের কাছে, বেশি মানুষের কাছে পৌঁছাবো আর কি করে ফেমাস হবে। তাই আমি বলেছিলাম যে ঠিক উল্টোটা হতে পারে, তুমি ভালো কাজ করো, তোমাকে মানুষ তোমার কাছে আসবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে যেটা তুমি লাইক বলছো, মানে ছোটরা যারা 1 বছর শেয়ার বলছো, ওটা লাইক না, ওটা বেসিক্যালি কাঁচকলা, দেখতে লাইকের মতো। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি আমরা কাঁচকলা দেখাই, হ্যাঁ ওটা কাঁচকলা। হ্যাঁ, যত কম কাঁচকলা পাওয়া যায় তত কিন্তু ভালো, ওটা তাদেরকে বুঝিয়ে। ওটা কিন্তু লাইক না। তো বেসিক্যালি হ্যাঁ, আমি একটা কাজও করেছিলাম ওটা নিয়ে। তো আর শেয়ারের ব্যাপারটা হচ্ছে যে শেয়ার যদি কেউ না করে, তো নিজেকে নিজেই শেয়ার করতে বলে 3-4 বার কি করা যাবে। মানে এটা আমি মজা করলাম, কিন্তু বেসিক্যালি এটা নিয়ে কিছু প্রমাণ হয় না যে কটা তুমি লাইক পাচ্ছ, কটা শেয়ার পাচ্ছ। কারণ মানে ধরো তুমি যদি ধরো 100টা শেয়ার হয়, বা ধরো তোমার যদি 500খানা লাইক হয়, তুমি দেখবে 1জন কি 2জন যারা বুঝে শেয়ার করেছে এবং যারা জেনে লাইক করেছে। অল আর ফেক, রেস্ট অফ দ্য ফেক। এই নিয়ে কোনো দ্বিমত নেই। যে তারা কিছু না বোঝেই অভ্যেসের বসে, দেখবে ঘুমের সময় তার এরকম ভাবে লাইক করে গেছে। হ্যাঁ, ওই কিছু লাইক ওখানে পড়ে যায়, কিছু লাইক ওখানে চলে যায়, ওরা ডিভাইড হয়ে যায়। তো সেটা নিয়ে হওয়ার কোনো বিষয় নেই। এটা যে একটা যেটা সমস্যা, যে আরেকটা হচ্ছে যে যেহেতু আমাকে ট্রেন্ডি থাকতে হবে, বা আমার পেজ বলি বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যাই বলি, মানে ট্রেন্ডি থাকার একটা যে প্রতিযোগিতাই বলবো আমি, যে হয়তো ওই বিষয়ে আমার এমনিতে কোনো কার্টুন বলি বা ড্রয়িং বা যাই বলি কিছু আসছে না, মানে এমনিতে আসছে না, যেহেতু সবাই করছে যে ওই দিন এই ডে, যেমন আজকে হচ্ছে মাদার্স ডে সে ফর এক্সাম্পল। একটা হচ্ছে যে আপনাকে পত্রিকা, যেমন আমি নিজে যেটা আমাকে পত্রিকা থেকে যখন অ্যাসাইন করে, তখন হচ্ছে আমার ওটা যদি মাথায় কিছু নাও আসে, আমাকে একটা কিছু, এটা আমার প্রফেশন, কিছু ক্ষেত্রে কিন্তু জোর করেও একটা কিছু সাপোর্টিং করে দিতে হয়। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কাইন্ড অফ বলবো যে বলা যায় যে উইদিন কোড আনপেইড, কারণ ফেসবুক থেকে তো আমার লাইক বেচে তো আমি আসলে বাজার করতে পারতেছি না। হ্যাঁ, কাঁচকলা বেচে বাজার করা যাচ্ছে না, খাওয়া গেলে হতো। তো বলতেছি সেখানে কিন্তু একটা প্যানিক কাজ করতেছে, যে সবাই করতেছে যেটা আমি তো করি নাই, তাহলে কোনো মতে আমাকে করে একটা কিছু পোস্ট করতে হবে। হ্যাঁ, তো এটা আপনি যদি একটা তো হচ্ছে যে মজা করে বা যেভাবেই বললেন যে এটা ঠিক না, কিন্তু কেউ চাচ্ছে যে আমি এটা চাই না, আমি এখান থেকে মুক্তি চাই, কারণ দেখা যাচ্ছে যে বছর খানেক ধরে সে খালি পোস্ট করে যাচ্ছে অনলি ফর কি বলে যে যারা ফলোয়ার্স, মানে ফেক বলেন বা যাই বলেন, তাদেরকে সে স্যাটিসফাই করার জন্য কাজ করে যাচ্ছে। তা নিজের ইমপ্রুভমেন্ট বা অন্য যাই বলি সেটার বাইরে এখানে কি করবে সে? এটা একটা খুব বড় সমস্যা।
দেখো যারা করছেন তাদেরকে আমি দোষারোপ করছি না, কারণ তাদের এটা ব্যক্তিগত চয়েস যে তারা কি করবেন না করবেন, তার প্রত্যেকটাই একটা আলাদা আলাদা মগজ। কিন্তু যারা ছোটরা নতুন করে কাজ শিখছে, আমি সেটাই সবসময় বলবো যে যে ইমেজ তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু ইমেজ ভেঙে নিতে প্র্যাকটিস সেদিন সময় লাগে। যে দেখা গেল যে তুমি যে র্যান্ডাম কাজগুলো বা তোমরা যে র্যান্ডাম কাজগুলো ফেসবুকে দিচ্ছ, দেখা গেল সত্যি কেউ চাইছে একজন ভালো ইলাস্ট্রেটার, ভালো কার্টুনিস্টকে, দেখা গেল তোমার ওই খারাপ কাজটাই তার চোখে পড়লো, তখন মুশকিলটা হলো সে তোমাকে আর কখনো দেখলো না, সে কিন্তু আর 5টা কাজ দেখলো না। কিন্তু যখনই কোনো কাজ দেবে তখনই অনেক চিন্তা ভাবনা করে, অনেক বুঝে শুনে ওই কাজটাকে আবার চ্যালেঞ্জ করে 3-4 বার এঁকে, বারবার করে এঁকে, যতক্ষণ না তুমি নিজে স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ তুমি কাজটা দিও। ভেরি গুড। প্রশ্ন আসলে যার যা ছিল আমার মনে হয় এখানে সবই কভার হয়ে গেছে। এই ধরনের প্রশ্নই ছিল, মানে যেমন আপনার এটাকে শেয়ার করবার পরে অনেকে আমাকে পার্সোনাল নক করে যে আমাকে এটা জিজ্ঞেস করেন, ওটা করেন, আমি বলছি তোমরা করো। তো আমার মনে হয় যে আমি ওগুলি সবই কভার করে ফেলছি। তো আমার মনে হয় এখানে আমরা র‍্যাপ করি, কারণ অনেক সময় নিয়ে নিছি আপনারা, একদম 1 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আবার এরকম একটা আড্ডা হবে। অনেক ধন্যবাদ, আপনার একটা দারুণ আড্ডা হলো আসলে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ দাদা। মিনময় দিকেও থ্যাঙ্কস দিন, কাছে কি নাও যায় না। টাটা। ঠিক আছে, আজকে আপাতত ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা।